শুরু করছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর আমাদের এখানে কিছু সদস্য ছিল নিয়মিত, কিছু সদস্য ছিল অনিয়মিত। নিয়মিত বাহিনীর আন্ডারে ছিল সেক্টর ট্রুপস এবং ব্রিগেড ফোর্স। আমরা দেখি যে সেক্টর ট্রুপসের মধ্যে কারা কারা ছিল। আমরা দেখব কিছু ব্রিগেড ফোর্স দেখব, হ্যাঁ, নামের আদ্যাক্ষর অনুযায়ী কিছু ব্রিগেড ফোর্স। মোট 11টা সেক্টর ছিল, যেটা দায়িত্ব ছিল বিভিন্ন সেক্টর কমান্ডার, এবং 64টা সাব সেক্টর ছিল। এখন কিছু ব্রিগেড ফোর্স ছিল তোমার জেড ফোর্স, শফিউল্লাহর আন্ডারে জেড ফোর্স ছিল জিয়ার আন্ডারে, শফিউল্লাহর আন্ডারে ছিল এস ফোর্স, এবং তোমার খালেদ মোশাররফের আন্ডারে ছিল কে ফোর্স। এই তিনটে ছিল ব্রিগেড ফোর্স। তাহলে মেজর জিয়া, মেজর কে এম শফিউল্লাহ এবং খালেদ মোশাররফ কে ফোর্স। এখন আসো অনিয়মিত বাহিনীতে কারা ছিল। এটা মূলত ছাত্র এবং যুবকরা, মূলত গেরিলা পদ্ধতিতে তোমার যুদ্ধ করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এটা সরকারের নাম ছিল গণবাহিনী। সো মুক্তিযুদ্ধের সেক্টর ছিল টোটাল 11টা। এই সীমারেখাটা তোমাকে টিএম করে ফেলতে হবে, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। আমি বলবো প্রথমে ম্যাপটা মাথার মধ্যে ঢুকানোর ট্রাই করো। দেখো 1 নাম্বার এলাকাটা দেখো, এখানের মধ্যে আমার বাড়ি কই তোমরা জানো? চট্টগ্রাম, তাই না? চট্টগ্রাম 1 নাম্বার, এর মনে রাখো। আরফিন ভাই তো ভালো লোক, খাঁটি লোক। 1 নাম্বার দেখো, চট্টগ্রাম 1 নাম্বার এখানের মধ্যে। এই দেখছো এখানের মধ্যে, এই দেখো এখানের মধ্যে তোমার এই যে কুমিল্লা এলাকাটা, এখানে তোমার এই যে মোস্তাক আছে, এখানে 2 নাম্বার এলাকা, তাই না? যদি কুমিল্লা আমি পছন্দ করি, কারণ আমার 2 মেয়ের জন্মস্থানই কুমিল্লায়। আমার খুবই ভালো লাগে কুমিল্লা। আমি জীবনের বিশাল অংশ কুমিল্লা কাটাইছি। আমার পড়াশোনা কুমিল্লাই, আমার প্রথম চাকরি কুমিল্লাই, এবং আমার তোমার কুমিল্লা আমাকে জীবিকা দিছে, অনেক কিছু দিছে, শিক্ষা দিছে, ডিগ্রি দিছে, সবই দিছে। সো কুমিল্লা আমার খুবই ভালো লাগে। তো এই দেখো এইটা হলো 2 নাম্বার এলাকা। তবে এখানে শুধু কুমিল্লা না, ঢাকা ঢাকা মিলে এখানে আমাদের আছে। এই ঢাকা আমাকে এখানে সব মিলে দেখো 2 নাম্বার এলাকা এটা। তারপরে দেখো এখানের মধ্যে 4 নাম্বার দেখো অ্যানিদের এলাকা, দেখো 4 নাম্বার, এবং অ্যানিরা 5 নাম্বার এলাকার মধ্যে আছে কিন্তু, হ্যাঁ, অ্যানিরা 4 এবং 5 দেখো অ্যানি দত্তদের এলাকায়, সিলেট মিলেট এগুলো কিন্তু অ্যানি দত্তর এখান দিয়া। ময়মনসিংহ কিশোরগঞ্জ এখানে দেখো 3 নাম্বার এখান দিয়া, তাই না? এরপরে 11 নম্বর এলাকা দেখো, এটা মোটামুটি পুরো ময়মনসিংহ এবং টাঙ্গাইল কভার করে, কিন্তু কিশোরগঞ্জটা কিন্তু এখানের মধ্যে নাই। এরপরে 6 নম্বর এলাকা দেখো, পুরো রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলা। এরপর 7 নম্বরে দেখো পুরো বগুড়া, দিনাজপুরের কিছু এলাকা, রাজশাহী এবং পাবনার ওইখান দিয়া কিছু এলাকা কিন্তু। 8 নম্বর হচ্ছে কুষ্টিয়া এবং যশোর। 9 নম্বর হচ্ছে খুলনার কিছু অংশ, বরিশাল এবং পটুয়াখালী। 10 নম্বর দেখতে পাচ্ছ কোনো সীমানা নাই, পুরো সমুদ্রটাই হচ্ছে 10 নম্বর সেক্টরের আন্ডারে। ম্যাপটা যদি মাথায় ঢুকে আমরা একটু ডিটেলস পড়ি, তাহলে দেখো 1 নম্বরে কে পড়তেছে চট্টগ্রাম, পাবনা চট্টগ্রাম, নোয়াখালী জেলার অংশ বিশেষ। আর এখানে কমান্ডার হচ্ছে কে মেজর রফিকুল ইসলাম এবং মেজর জিয়া। 2 নম্বর সেক্টর এখানে ছিল কে ফোর্স ফরমেশন হচ্ছে খালেদ মোশাররফের। তাহলে দেখো এখানের মধ্যে তাহলে কোন কোন এলাকা দেখো, তাহলে এখানে তোমার কি কি আছে? কুমিল্লা আছে, এই যে কুমিল্লা আছে। মাথার মধ্যে ম্যাপটা ঘুরাও, মুখস্থ করো না, ম্যাপটা ঘুরাও মাথার মধ্যে। ঢাকা আছে, সো ঢাকা আছে, কুমিল্লা আছে। ফরিদপুরের কিছু অংশ আছে, দেখো ফরিদপুরের এখান দিয়ে এই যে কিছু অংশ, এখানে ফরিদপুরের কিছু অংশ এখান দিয়ে ঢুকে গেছে। এই যে ফরিদপুর কিছু অংশ এখানে ঢুকে গেছে এখান দিয়া, তাহলে ফরিদপুর আছে। মাথার মধ্যে ম্যাপটা মুখস্থ করো। নোয়াখালীর কিছু অংশ এখান দিয়ে ঢুকে গেছে, আবার 2 নম্বরও আছে কিন্তু নোয়াখালীর লোকজন এখান দিয়া। তো এই যে নোয়াখালী কিছু অংশ, এই যে নোয়াখালী, এই যে এই এলাকাগুলো, হ্যাঁ, ঢুকে গেছে কিছু কিছু এলাকা। এটা কমান্ডার হচ্ছে খালেদ মোশাররফ। এটিএম হায়দারের নাম মুখস্থ করা লাগবে না, তুমি ইম্পর্টেন্ট যে তার নাম মুখস্থ করো, মানে যে একটু মানে বিগ প্রোফাইলের খালেদ মোশাররফ। 3 নম্বর সেক্টর দেখো, এখানে এস ফোর্স, সো কে এম শফিউল্লাহ ছিল এখানে। তো 3 নম্বর সেক্টর দেখো, এখানের মধ্যে তাহলে তোমার কুমিল্লার অংশ বিশেষ খুব ইম্পর্টেন্ট মনে রাখো তুমি। এখানের মধ্যে মূলত ঢাকা জেলার উত্তরাংশ এবং ময়মনসিংহ জেলা, এটা মনে রাখো। কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং ঢাকা জেলার কিছু অংশ, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা মনে রাখবে। এখানের মধ্যে কি আছে মূলত? ময়মনসিংহ, নাফিসাদের এলাকা আছে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং তোমার সিলেট জেলা একটু ঢুকে গেছে এখান দিয়া। সো ইম্পর্টেন্ট পার্টটা। তারপরে দেখো এখানে তোমার শফিউল্লাহ ছিল এবং এএনএম নুরুজ্জামান, দুজনে হাই প্রোফাইল, সো দুজনের নাম মনে রাখতে হবে। 4 নম্বর সেক্টর বেসিক্যালি এটা পুরোটাই সিলেট, দেখো সিলেট। তারপরে এখানের মধ্যে সিলেটের কি কি আছে, এখানে সিলেটটা মনে রাখো। এখানের মধ্যে সিলেট, চিত্তরঞ্জন দত্ত ওনার নামে সিলেটে অনেক কিছু আছে, স্থাপনা আসনের নামে, রিজুল মনে রাখতে হবে। সিলেট দত্ত এখানে বাড়ি সিলেট। ক্যাপ্টেন আব্দুর রব মানে হচ্ছে কমান্ডার। 5 নম্বর সেক্টর, সো 5 নম্বর সেক্টরে তোমার সিলেট আছে এখানে, সিলেটের বাকি অঞ্চলগুলো, হ্যাঁ। তারপরে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, উনি 5 নম্বর সেক্টর, মানে সিলেটের যে তামাবিল আজমিরগঞ্জ লাইনের পশ্চিমাংশ যেখানে। 6 নম্বর সেক্টর আসো, তাই 6 নম্বরের মধ্যে কী আছে দেখো, এই যে লাবুবাইদের ওখানের মধ্যে তোমার এই যে দিনাজপুর, রংপুর, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এই যে পঞ্চগড় টঞ্চগড় মিলায় এরপরে 6 নম্বর এলাকা। এখানের মধ্যে কে ছিল? এয়ার ভাইস মার্শাল এম কে বাশার, হ্যাঁ, এম কে বাশার বীরুত্তম।
তো 7 নম্বর সেক্টর দেখো, এখান দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এখানের মধ্যে বগুড়ার পুরো অংশ ঢুকে গেছে, তারপরে তোমার হচ্ছে যে রাজশাহী পাবনা জেলা ঢুকে গেছে, দিনাজপুর রংপুরের কিছু অংশ এখানে ঢুকে গেছে। তারপরে এখানে কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান এবং মেজর নাজমুল হক এবং আব্দুর রব। 8 নম্বর দেখো, এখান দিয়ে 8 নম্বর, এখানে কুষ্টিয়া যশোর এলাকা ঢুকে গেছে, যে কুষ্টিয়া যশোর পুরো এলাকা। ফরিদপুরের কিছু অংশ এখান দিয়ে তোমার এই যে 2 নম্বর এখানে ঢুকছিল, তাই না, ফরিদপুরের কিছু অংশ। খুলনা জেলার এখানের মধ্যে কিছু অংশ ঢুকে গেছে 8 নম্বরে। তো এখানে কমান্ডার ছিল মেজর জেনারেল এম এ মঞ্জুর এবং আবু ওসমান চৌধুরী। 8 নম্বর সেক্টর। 9 নম্বর আসো, 9 নম্বর দেখতে পাচ্ছ তুমি এখানের মধ্যে বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর জেলার কিছু অংশ এবং গোপালগঞ্জ পুরোটা। এখানে কে ছিল, কমান্ডার মেজর এম এ জলিল, এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল, 3 জন। তার মধ্যে জলিল এবং মঞ্জুর 2 জন হাই প্রোফাইল। 10 নম্বর, এটা হলো সমুদ্র। সো এই যে তোমরা দ্বীপ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সন্দ্বীপ, এই যে এই দ্বীপটা, এটা সন্দ্বীপ, এই দ্বীপটা সন্দ্বীপ, এটা হচ্ছে হাতিয়া মূলত, এই দ্বীপটা হলো হাতিয়া। সেই যে আমরা এখান দিয়ে সন্দ্বীপ চ্যানেল দিয়ে মূলত আমরা এখান থেকে এখানে যাই। হ্যাঁ, এই সম্পাদের বাড়ি যেখানে আর কি, এখন আমার বাড়ি সব ভেঙে গেছে, এখান দিয়ে ছিল আমাদের বাড়ি, ভেঙে গেছে, সমুদ্র গর্ভে এখন চলে গেছে। তো এখানে কোনো আঞ্চলিক সীমানা ছিল না এবং কেবলমাত্র নৌ কমান্ডোদের দিয়ে গঠিত হতো, এবং যে সেক্টরের এলাকায় কমান্ডো অভিযান পরিচালনা করা হতো সেই সেক্টর কমান্ডারের অধীনে তারা কাজ করতো। সো কমান্ডার হচ্ছে মুক্তিবাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডার। এখন আসে 11 নম্বর সেক্টর। তাহলে দেখো এখানের মধ্যে আমরা এই যে 11 নম্বর সেক্টর, তাহলে তোমার কিশোরগঞ্জ মহকুমা বাদ দিয়া তোমার বাকি ময়মনসিংহ পুরোটা এবং টাঙ্গাইল জেলা। কমান্ডার হচ্ছে কর্নেল আবু তাহের। ক্রাচের কর্নেল তোমরা কে পড়ছো? ক্রাচের কর্নেল সাদুজ্জামানের লেখা। ক্রাচের কর্নেলের মধ্যে তোমার কর্নেল তাহেরকে নিয়ে, কর্নেল তাহেরের পুরো পরিবার মুক্তিযোদ্ধা, মানে পুরো ওনার ভাই বোন সবাই উপদ্বীপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মানে তোমার হচ্ছে যে অবিশ্বাস্য। তার মানে মুক্তিযুদ্ধের জন্য ওনাদের যে ত্যাগ, মানে এটা অবিশ্বাস্য। পুরো ফ্যামিলির ভাই বোন সবগুলো তোমার খ্যাতপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মানে চিন্তা করা যায় না, তাই না? এবং উনি কিন্তু মুক্তিযুদ্ধ ওনার এক পা হারাইছে। এখন হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা হচ্ছে এখানে দেখো আমি একটা চার্ট করছি, এই চার্টটা তোমরা একটু স্লিপ প্যাডের মধ্যে বানাবা। সো তোমরা কিছু কাগজের টুকরা নিবা, কাগজের টুকরার প্রথম পেজে মানে স্লিপ প্যাডের প্রথম পেজে তুমি ম্যাপ আঁকবা, ম্যাপের মধ্যে এলাকার নাম্বারটা বসাবা। সে 1 নাম্বার সেক্টর তুমি বসাইলা কোন এলাকাটা, উল্টা পাশে তুমি সেটা কোন কোন এলাকা কভার করে এবং সেক্টর কমান্ডারকে, এই জিনিসটা তুমি লিখবা। তাহলে তোমার টোটাল ধরো 11টা স্লিপ প্যাড হবে। প্রথম পেজে হচ্ছে ম্যাপ এবং নাম্বার দেয়া, উল্টা পাশে এলাকার নাম এবং তোমার সেক্টর কমান্ডারদের নাম দেয়া। এই 11টা যে কাগজের টুকরা একটা পিন আপ করে সাথে সাথে রাখবা এবং সারাক্ষণ কিছুক্ষণ পরপর দেখবা। একদিন যদি তুমি কিছুক্ষণ পরপর দেখতে থাকো তাহলে পুরো সবগুলো সেক্টর কমান্ডারদের নাম এবং সেক্টর তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে। তুমি এটা কাগজে কলমে না করে তুমি অ্যাপ দিয়ে করতে পারো, অ্যাঙ্কি অ্যাপ আছে, কিন্তু আমি মনে করি কাগজে কলমে করাটা কিন্তু বেটার হবে। এটুকু উপর তোমরা স্ক্রিনশট রাখতে পারবো বা বই থেকে পড়তে পারো। তো একটা ছন্দ আছে তোমার, ছন্দটা মনে রাখলে রাখতে পারো, না রাখলে নাই। জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। জিয়া মানে হচ্ছে জিয়াউর রহমান, সো 1 নং। খাতে হচ্ছে খালেদ মোশাররফ 2 নং। শতে হচ্ছে তোমার শফিউল 3 নং। দতে হচ্ছে তোমার সিআর দত্ত 4 নং। এই শতে হচ্ছে শওকত আলী 5 নং। এ বাতে হচ্ছে বাসার 6 নং। নুতে হচ্ছে নুরুজ্জামান, এ হচ্ছে 7 নং। ওতে হচ্ছে ওসমান চৌধুরী, আবু ওসমান চৌধুরী 8 নং। জতে হচ্ছে জলিল 9 নং। তারপরে শূন্য বলতে 0 10 নং। আর তাতে হচ্ছে সর্বশেষ তাহের 11 নাম্বার। সো জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। হ্যাঁ, তুমি যেমন করছি এমনি মনে রাখো ভাই, কিন্তু মনে রাখতে হবে। কেমন মনে রাখবো জানি না, কিন্তু মনে রাখতে হবে এগুলো। এবার আসো ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের কোন বীর শ্রেষ্ঠ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তুমি দুটো জিনিস মনে রাখবা। ছন্দটা হচ্ছে আজ হাজারো মোমের নূর জলে, আর আমাদের বাংলাদেশের আয়তনের সাথে মিলাই তুমি মনে রাখতে পারো 1,47,10,208। আজ হচ্ছে আব্দুর রৌফ 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। হাতে হচ্ছে হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। যাতে হচ্ছে জাহাঙ্গীর, উনি হচ্ছে 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তারপরে রোত হচ্ছে রুহুল আমিন, উনি হচ্ছে 10 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তারপরে মত হচ্ছে মোস্তফা কামাল, উনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তারপর মত হচ্ছে মতিউর রহমান, উনি হচ্ছে 0 নম্বর সেক্টরে যুদ্ধ করেন, তার মানে কোনো সেক্টরে যুদ্ধ করেন নাই।
তারপরে নূরের নূতে হচ্ছে নূর মোহাম্মদ 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। সো এটা যদি তোমরা মাথার মধ্যে ঢুকাইতে পারো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা কোন আমাদের বীরশ্রেষ্ঠ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন তোমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবা। সো মুক্তিযুদ্ধের সম্মানসূচক খেতাব তোমার বীরশ্রেষ্ঠ 7 জন, বীরোত্তম 68-1, বীর বিক্রম 175-1। ঘটনা কি? মাইনাস কেন লেখা হইলো? হ্যাঁ, এই মাইনাস কেন লেখা হইলো? এখানে ভুল লেখছি। 68-1, 175-1, 26-2 মানে কি? মাইনাস কেন বলা হইলো? বাতিল, রাইট। তাহলে বীরোত্তম হচ্ছে 67, বীর বিক্রম হচ্ছে 100, তোমার 174, বীর প্রতীক হচ্ছে 424। হ্যাঁ, ওরা তোমার তারা খেতাব প্রাপ্ত হইলো, কিন্তু তোমার মানে যার জন্য মনে হলে বাংলাদেশ স্বাধীন হইতো না। হ্যাঁ, যিনি স্বাধীন করছে পুরা, যিনি পুরো নেতৃত্ব যিনি দিচ্ছে, মানে তাকে মেরে ফেলতে, তাহলে ওদেরকে তো খেতাব তো রাখা যায় না, তাই না? সো ওদের খেতাবটা তোমার হচ্ছে যে কেড়ে নেওয়া হয়েছে কিছুদিন আগে। সো 92 সালের 15 ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্ব সূচক খেতাবপ্রাপ্তদের পদক রিবন প্রদান করা হয়। মানে এইখানে যারা এই যে তোমরা যে লিস্ট দেখতে পাচ্ছ, বীরশ্রেষ্ঠ 7 জন, ওনারা তো মৃত্যুবরণ করছো, সো ওনাদের তো আর তুমি রিবন দিতে পারবে না। সো দেখো বঙ্গবন্ধুর 4 খুনি, হ্যাঁ, কারা কারা ছিল এখানে? নূর চৌধুরী ছিল, বীর বিক্রম, তাহলে একজন কমে গেছে বীর বিক্রম থেকে। শরীফুল হক ডালিম ও বীরুত্তম, তাহলে একজন কমে গেছে বীরুত্তম। রাশেদ চৌধুরী বীর প্রতীক, একজন কমে গেছে। মুসরুদ্দিন রিসালদার হচ্ছে আরেকটা কমে গেছে বীর প্রতীক, তাহলে বীর প্রতীক কমে গেল 2 জন, বীরুত্তম কমে গেল 1 জন, বীর বিক্রম কমে গেল 1 জন। এগুলো একদম তুমি একদম কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে তোমার। তো খেতাবপ্রাপ্তদের মধ্যে তোমার সেনাবাহিনী ছিল কতজন? 288 জন। হ্যাঁ, তারপরে নৌবাহিনী ছিল 24 জন, বিমান বাহিনী ছিল 21 জন। পরীক্ষা বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বেশি কথা কোন বাহিনী ছিল? সেনাবাহিনী 288, নৌবাহিনী 24, বিমান বাহিনী হলো 21 জন। সো বাংলাদেশ রাইফেলস হচ্ছে 149 জন, তোমার পুলিশ হচ্ছে 5 জন, আনসার বা মুজাহিদ 14 জন, গণবাহিনী ছিল 175 জন। গণবাহিনী মানে ছাত্র যুবক যে সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে গণবাহিনী 175 জন। তো দেখো বীরশ্রেষ্ঠদের মধ্যে সবচেয়ে বেশি সেনাবাহিনী 3 জন সেনাবাহিনী, 1 জন নৌবাহিনী, 1 জন বিমান বাহিনী এবং 2 জন ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ইপিআরের। প্রত্যেকটা তথ্য খুব গুরুত্বপূর্ণ। খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন 2 জন নারী। সো তারামন বিবি 11 নম্বর সেক্টর, আর ডক্টর সেতারা বেগম 2 নম্বর সেক্টর। কাকুন বিবি উনি হচ্ছে মুক্তিযুদ্ধে বীর যোদ্ধা, বীরাঙ্গনা এবং গুপ্তচর। কাকন বিবি উনি খাসিয়া সম্প্রদায়ে জন্ম, ওনার আসল নাম হচ্ছে কাকন হেনজিতা। তোমরা এখন আমাদের সাথে যারা যারা ক্লাসে জয়েন করছো 95 জন, তুমি যে এলাকার সে এলাকা কত নম্বর সেক্টরে পড়ছে এবং সেখানে সেক্টর কমান্ডার কি, দ্রুত কমেন্টে লিখে বলো। তো 5 জন অবাঙালি বীরত্ব সূচক খেতাব পান, যাদের মধ্যে তোমার হচ্ছে যে যাদের মধ্যে একজন হচ্ছে বিদেশি। সো মুক্তিযুদ্ধে একমাত্র অবাঙালি আদিবাসী বীর বিক্রম হচ্ছে ইউকে চিং মারমা। একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা হচ্ছে WS ওয়াটারল্যান্ড। উনি কোন দেশের নাগরিক বলো তো? উনি জন্ম এক দেশে এবং নাগরিক এক দেশে, তাই না? উনি হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক, বা জন্ম কোন দেশে ওনার? নেদারল্যান্ডে ওনার জন্ম, রাইট। তো সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক উপাধি প্রাপ্ত। এই দেখো শহীদুল ইসলাম লালু। সর্বশেষ খেতাবপ্রাপ্ত বীরোত্তম, এখানে যারা ছবি দেখতে পাচ্ছ ওনার নাম জেনারেল জামিল আহমেদ, যিনি কর্নেল জামিল নামেই পরিচিত। উনি কিন্তু মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরোত্তম পাননি। 1975 সালের 15 আগস্টের সে কালো রাতে, যখন কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য যখন ওরা ক্যান্টনমেন্ট থেকে বের হলো, তো ওরা বঙ্গবন্ধু বাড়িতে যখন অ্যাটাক দেয়, তখন বঙ্গবন্ধু কিন্তু ফোন করে বিভিন্ন জায়গায় সাহায্য চেয়েছিলেন। তার মধ্যে উনি যখন ফোন করলেন, এখানে ওনার ফোনে যে কয়জন রেসপন্স করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে জেনারেল জামিল। উনি কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে উনি কিন্তু বের হয়ে এসেছিলেন। অনেকভাবে বাধা দেয় তোমার বিদ্রোহীরা, কিন্তু এরপরও ওদের বাধা অতিক্রম করে উনি কিন্তু আসতে চাইছিলেন, কিন্তু খুব দুঃখজনকভাবে ওনাকে কিন্তু মেরে ফেলা হয়। এই বীরত্বপূর্ণ কাজের জন্য মূলত ওনাকে মরণোত্তর বীরত্ব উপাধি দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরোত্তম কতজন? 67, কিন্তু মোট খেতাবপ্রাপ্ত বীরোত্তম কিন্তু 68। এখন আসে আমরা আমাদের বিশ্বাস একটু পড়ি। মুন্সি আব্দুর রৌফ, ওনার জন্মস্থান হচ্ছে ফরিদপুর। ওনার জন্ম তারিখ মুখস্থ করতে হবে না, বা জন্মস্থানটা মুখস্থ করতে, ফরিদপুর। এবং উনি শহীদ হন কয় তারিখে? 20 এপ্রিল 1971 তারিখে। উনি ছিল ল্যান্স নায়ক।
কর্মস্থল হচ্ছে ইপিআর সেক্টর 1 নম্বর, এটা আমরা আগে পড়ছিলাম। সো আমাদের বিশ্বস্তদের নিয়ে তুমি ফ্ল্যাশ কার্ড বানাবা, তুমি হ্যাঁ স্লিপ প্যাডে ফ্ল্যাশ কার্ড বানাবা, যে প্রত্যেকটা বিশ্বস্তের নাম লিখবো উপরে, উল্টা পাশে তার জন্মস্থান, তার পদবী এবং তার শহীদ হন কয় তারিখে। মোস্তফা কামাল উনি হচ্ছে ভোলা, ওনার পদবী হচ্ছে সিপাহী, সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, 2 নম্বর সেক্টর, 18 এপ্রিল শহীদ হন। মতিউর রহমান নরসিংদী, উনি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট বিমান বাহিনী, 20 আগস্ট শহীদ হন। নূর মোহাম্মদ, ওনার জন্মস্থান নড়াইল, উনি ছিলেন লেন্স নায়ক, উনি ছিলেন ইপিআর এর 8 নম্বর সেক্টর, 5 সেপ্টেম্বর শহীদ হন। হামিদুর রহমান জিনেদার, উনি ছিলেন সিপাহী, কর্মস্থল সেনাবাহিনী, 4 নম্বর সেক্টর, এবং 28 অক্টোবর উনি শহীদ হন। রুল আমিন নোয়াখালীর, উনি ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার, উনি ছিলেন নৌবাহিনী, 10 নম্বর সেক্টর, উনি একদম শেষ দিকে এসে জাস্ট বিজয়ের একদম মানে একদম ক্লোজ মুহূর্তে শহীদ হন। সর্বশেষ আসো মুহিউদ্দিন জাহাঙ্গীর, ওনার জন্ম বরিশাল, ওনার পদবী ছিল ক্যাপ্টেন, ওনার কর্মস্থল সেনাবাহিনী, 7 নম্বর সেক্টর যুদ্ধ করেন এবং উনি শহীদ হন সর্বশেষ বিজয়ের মাত্র একদিন আগে। সো আমাদের বিশ্বস্তদের মধ্যে হামিদুর রহমান, ওনার তোমার সমাধি ছিল ভারতের ত্রিপুরা, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আর মতিউর রহমানের সমাধি ছিল পাকিস্তান থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে। এবং বর্তমানে ওনাদেরকে তোমার হচ্ছে ওনার সমাধিস্থল হচ্ছে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আর 2টি সেক্টরে যুদ্ধ করেন মোহাম্মদ রুহুল আমিন, প্রথমে 2 নম্বর সেক্টরে, পরে নৌবাহিনীদের নিয়ে 10 নম্বর সেক্টরে। বীরশ্রেষ্ঠদের মধ্যে একজন মারা যান, মোহাম্মদ রুহুল আমিন, উনি মারা যান রাজাকারদের হাতে। সো যখন ওনাদের নৌযান ক্ষতিগ্রস্ত হয়, উনি কিন্তু তীরে উঠেছিলেন, তখন রাজাকারের দল ওনাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। 7 জন বীরশ্রেষ্ঠদের মনে রাখার কৌশল তো বলছিলাম আগেই, সো মনে রাখতে পারো 1,47,10,208। কনসার্ট ফর বাংলাদেশ, এটা হয়েছিল 1 আগস্ট 1971, রোববার দুপুর 2:30 এবং রাত 8টা, 2টো শো ছিল। এই শোটা করেন জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর। স্টার্টে যদি দুপুর 2টা, এটা আসলে দুপুর 2:30 হবে আর কি। তো আমরা দেখি একটু এখানে ওই শোয়ের পোস্টার দেখা যাচ্ছে, সানডে অগাস্ট 1, 2:30 PM এবং 8 PM, 2টো শো হয়েছিল। তখনকার সময় তো এখনকার মতো ফেসবুক বা টুইটার ছিল না, তো বিশ্ববাসী জানতো না কিন্তু এখানে যে এত বড় গণহত্যা চলছে। তো এই শোটার মাধ্যমে, এই কনসার্টের মাধ্যমে বিশ্ববাসী কিন্তু জেনে গেল এখানে একটা ভয়ঙ্কর রকম যুদ্ধ হচ্ছে। তো পাকিস্তানের খুব পরাজয় ঘনায় আসতেছে, এখন আমরা স্বাধীন হবে, হ্যাঁ এই দেখো আমরা স্বাধীন হচ্ছি, পরাজয় ঘনায় আসতেছে। সো পাকিস্তান কি করে, ওরা হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। হ্যাঁ, কয় তারিখে বলো তো? 3রা ডিসেম্বর ওরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। এই তো ওদের এখন মানে তোমার মানে যে মোম তোমার হচ্ছে কি নেবার আগে যেগুলো ওঠে, মানে ওরা হচ্ছে যে ওদের মানে চূড়ান্ত ওদের পরাজয়ের আগে ওরা একটা পুরো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন কিন্তু ওরা ভারতের সাথে যুদ্ধ জড়াই গেছে। এখন তো 2 দিক থেকে অ্যাটাক, এই দিক থেকে অ্যাটাক, ওই দিক থেকে অ্যাটাক, 2 ফ্রন্টে অ্যাটাক সামলাতে পারতেছে না। তুমি জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার কি করছে, ঠান্ডার মধ্যে ওদেরকে নামা দিছে, কয় যায় রাশিয়া অ্যাটাক করে ফেলো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে ওরা যায় ওখানের মধ্যে ওখানে একদম মরে তোমার টাইট হয়ে গেছে। 6 ডিসেম্বর প্রথম যে জেলাটা শত্রুমুক্ত হইলো সেটা হলো যশোর। হ্যাঁ, যশোর লোকজন আসেনি এখানের মধ্যে। যশোর আমার একটা কারণ ভালো লাগে, যশোর লোকজন খুব সুন্দর করে কথা বলে, একদম খুব শুদ্ধ ভাষায় প্রমিত বাংলায় কথা বলে, একদম সুন্দর করে, ওদের অ্যাকসেন্ট খুব সুন্দর যশোরের। মুক্তিফৌজ, এটা হচ্ছে তোমার পরে মূলত মুক্তিফৌজের নামকরণ করা হয় মুক্তি বাহিনী, এবং পরে ওসমানীকে যেটা দায়িত্ব দেওয়া হয়। দেখো মুজিব বাহিনী নিয়ে একটু আমরা আলোচনা করি। তো মে মাসের শেষের দিকে শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফাল আহমেদ এবং সিরাজুল আলম খান, এই 4 যুবনেতার উদ্যোগে বিশেষ বাহিনী, নাম হচ্ছে কি মুজিব বাহিনী। তো এই বাহিনী অস্থায়ী মুজিবনগর সরকার নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল। এই বাহিনী স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সেনাপতি জেনারেল জগজিৎ সিং অরোরার নিয়ন্ত্রণেরও বাইরে ছিল। মানে ওরা হচ্ছে নিজেরা হচ্ছে তোমার ওদের যে যুদ্ধ প্ল্যান নিজেরাই করতো। তো এই বাহিনীর প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল সুজন সিং উবান। হ্যাঁ, মানে গেরিলা টাইপের যুদ্ধ আর কি এখানের মধ্যে, এবার বুঝতে পারছো? মানে পুরো যে বাহিনীটার আন্ডারে ছিল না ওরা, ওরা হচ্ছে যে নিজেরা স্বাধীনভাবে গেরিলা যুদ্ধ ওরা অ্যাটাক করছে প্রবল পরিমাণে। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর তোমার হচ্ছে যে এই দেখো মুজিবের নেতাদের দেখা যাচ্ছে, এই দেখো তোমার ওনার নাম কি আব্দুর রাজ্জাক, এই তোফাল আহমেদ, এই দেখো তোমার সিরাজুল আলম খান, ভীষণ রকম ভূমিকা আছে কিন্তু মুজিব বাহিনীর। তো মুজিব ব্যাটারি হলো, এই ব্যাটারি মানে কি, ব্যাটারি মানে হচ্ছে কি গোলা মারে, তাই না? অমুক ব্যাটারি তমুক ব্যাটারি। এই মুজিব ব্যাটারি হচ্ছে মানে প্রথম ওরা হচ্ছে আর্টিলারি ইউনিট, গোলন্দাজ ওর গোলা মারে ওরা, যাকে ফার্স্ট ফিল্ড রেজিমেন্টও বলা হয়।
সো প্রথম 1971 সালে 22 জুলাই 6টা কামান নিয়ে ভারতের কোনাবান অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের প্রথম প্রতিষ্ঠা লাভ করে, যাকে মেজর খালেদ মোশাররফ মুজিব ব্যাটারি নামে নামকরণ করে। তো মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর 80 জন বাঙালি সদস্যকে নিয়ে ত্রিপুরায় এই বাহিনী গঠনের প্রশ্ন আসতে পারে, মুজিব ব্যাটারি কার আন্ডারে ছিল? সো মুক্তি বাহিনীর কে ফোর্সের আন্ডারে ছিল? খালেদ মোশাররফের আন্ডারে কে ফোর্সের আন্ডারে ছিল মুজিব ব্যাটারি? ওরা গোলা মারত। এই দেখো মুজিব ব্যাটারি বাহিনী কর্তৃক ব্যবহৃত ইতালীয় নাম হচ্ছে হাউইট জার বা ক্ষুদ্র কামান, যা বাংলাদেশে এখন তুমি দেখতে পাবা সামরিক জাদুঘরে। সামরিক জাদুঘর কোথায়? এই দেখো এই যেগুলো দিয়ে গোলা মারা হইতো, সামরিক জাদুঘরে রক্ষিত আছে। এটা সামরিক জাদুঘর কোথায় বলো তো? রাইট, বিজয় সরণিতে। আমাদের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখা একটা বিশেষ টিমকে নিয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। গাড়ির সামনে দেখো লেখা কি? গেরিলা সেক্টর 2 ক্র্যাক প্লাটুন। দেখো এরা সব ধনী লোকের সন্তান, কিন্তু তারা কিন্তু মুক্তিযুদ্ধ করতে বের হয়ে গিয়েছে। অনেক বড় অর্জনের জন্য কি লাগে? কিছু ক্র্যাক লোকজন লাগে, তাই না? এরা ছিল সেই ক্র্যাক লোকজন আমাদের মুক্তিযুদ্ধে, যাদের ভীষণ রকম অবদান আছে। তো চলো আমরা আগে দেখি এই ক্র্যাক প্লাটুনের কি ঘটনা। তো ইয়াহিয়া কি করতেছিল? আমাদের মুক্তিযুদ্ধকে এসে বলতেছিল এটা কিছু দুষ্কৃতিকারীর কাজ, তারপরে সীমান্ত সংঘাত, হ্যাঁ, মানে বহির্বিশ্ব যখন কোনো নিউজ দেয় তখন সে বলে আর এগুলো কিছুই না, এভরিথিং ইজ আওয়ার কন্ট্রোল, এগুলো কিছু দুষ্কৃতিকারী কাজগুলো করছে, এটা সীমান্ত সংঘাত হইতেছে, মানে সে সব কিছু নর্মালি দেখাচ্ছে। এমন বা ভাব করতেছে যে ঢাকায় কোনো কিছুই হচ্ছে না। তখন তো ফেসবুক টুইটার ছিল না, মানুষজন আসলে বুঝতেছিল না। তাহলে এখানে আমরা কোনো একটা ঘটনা ঘটাইতে হবে যাতে বহির্বিশ্ব বুঝতে পারে এখানে একটা যুদ্ধ হইতেছে। তো ইয়াহিয়া খান সে ঢাকা যে আন্ডার কুল এটা বোঝানোর জন্য সে কি করলো? বিশ্বব্যাংকের প্রতিনিধিকে আহ্বান জানাইছে, তারপর আন্তর্জাতিক মিডিয়া সাংবাদিককে আহ্বান জানাইছে, দেখেন আপনারা এখানে দেখেন, ও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে আহ্বান জানাইছে, আপনারা দেখেন এখানে কোনো ঝামেলাই হইতেছে না, দেখেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এখানে কোনো কিছু নাই, আপনারা আসা দেখে যান। আমরা এখানে একটা ঘটনা ঘটাতে হবে যাতে করে আন্তর্জাতিক মহল মনে করে না এখানে একটা যুদ্ধ কিন্তু হচ্ছে। ইয়াহিয়া যেটা বলছে এটা কিন্তু সঠিক না, এটা আমরা আন্তর্জাতিক মহলকে বুঝাইতে হবে। সো একটা এখানের মধ্যে অ্যাটাকের প্ল্যান করা হইলো, হিট অ্যান্ড রান। তো অ্যাটাক করে পালা যাওয়া হবে কোথায়? হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে ইয়াহিয়া সবাইকে আমন্ত্রণ জানাইছিল। আপনি দেখেন এখানে কোনো ঝামেলা নাই। আমরা দেখাবো না এখানে একটা ঝামেলা অবশ্যই আছে। ক্র্যাক প্লাটুন হচ্ছে সেই দায়িত্বটা নিয়ে নেয়। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করবা, এই ক্র্যাক প্লাটুনের প্রত্যেকজন সদস্য ছিল শহুরে এলিট, আর ধনী পরিবারের সন্তান ছিল। আমরা ধনী লোকদের কিন্তু খুব একটা যুদ্ধে অংশগ্রহণ করতে দেখি না, তাই না? দেখো কি অভিযানটা কে চালাইছে। তখন ঢাকা একটাই 5 স্টার হোটেল, তার নাম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল। হ্যাঁ, তখন 2 নম্বর সেক্টরের অধীনে আছে কে? ঢাকা। কমান্ডার কে 2 নম্বর সেক্টরের? খালেদ মোশাররফ। উনি সিদ্ধান্ত নেন বিদেশিরা যখন ঢাকায় অবস্থান করবে তখন গেরিলা অপারেশন জানান দেওয়া হবে যে ঢাকায় আসলে স্বাভাবিক নাই, বাঙালিরা মুক্তির জন্য লড়াই চালায় যাচ্ছে। সো এই পরিকল্পনা বাস্তবায়ন উনি 17 জনের একটা দলকে হিট অ্যান্ড রান অপারেশনের জন্য দেশে পাঠান। এখন উনি কি বলছে? উনি বলে দিচ্ছে অপারেশন যেন সন্ধ্যার পর হোটেল কন্টিনেন্টাল থেকে কিছুটা দূরে করা হয়, যাতে শব্দ শুনে ওরা টের পায় যে ভিতরে এখানে একটা ঝামেলা করতেছে, অস্থিরতা টের পান, হ্যাঁ, যে ওরা যাতে শুনতে পায় জিনিসটা। কিন্তু ওরা ছিল ক্র্যাক, ওরা হচ্ছে যে আশেপাশের বদলে আমরা কিসের আশেপাশে, সরাসরি ইন্টারকন্টিনেন্টালে হামলা করব। তো তারিখ নির্ধারিত হয় কোথায়? এবং 7 জুন, যেদিন প্রতিনিধি দল সফর করবে 7 জুন, ওরা গাড়ি জোগাড় করতে না পারে সেদিন পরিকল্পনা করে সরে আসে। তো গুলশান থেকে একটা গাড়ি ছিনতাই করে 9 জুন। তো ছিনতাই করা ওরা তখন অভিযানের নামে পরিকল্পনা মাফিক সেদিন সন্ধ্যায় 6-7 জন গাড়ি নিয়ে চলে যায় হোটেলের সামনে, এবং ওরা দেখে যে পরিস্থিতি শান্ত, ভিতরে ঢুকে ওরা হচ্ছে যে এক এক করে 4টা গ্রেনেড ছুড়ে মারে আলী আহমেদ জিয়াউদ্দিন, হাবিবুল আলম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। হ্যাঁ, এবং গ্রেনেড ছোড়া শেষ হতে ওরা দ্রুত গতিতে গাড়িতে দিয়ে ছুট। হ্যাঁ, এবং কাকরাল মসজিদের কাছে যাওয়ার পর কানে আসে বিস্ফোরণের বিকট শব্দ, এবং গ্রেনেড বিস্ফোরণে ততক্ষণে চিৎকার শুরু হয়ে গেছে, মারা যান কয়েকজন। উঠেছিল তোমার মানে ভয়ঙ্কর সাহসী একটা অভিযান, যার মাধ্যমে বিশ্ব দরবার জানাই দেওয়া হয়েছে দেখেন পরিস্থিতি শান্ত নাই, কিন্তু এখানে কিন্তু যুদ্ধ চলতেছে। সো এই গেরিলা দলের প্রথম অপারেশনের নামটা ছিল হিট অ্যান্ড রান। কিন্তু ঢাকার অশান্ত পরিস্থিতি বোঝাতে তারা যেভাবে লক্ষ্যবস্তুর কেন্দ্রে হামলা করে বসে, তাদের তোলপাড় উঠে চারিদিকে, এবং সবাই এটা বুঝতে পারে যে এখানে একটা ঝামেলা করছে। দুর্দান্ত অপারেশনটির কথা শুনে নড়ে চড়ে ওঠে যুদ্ধের সব পক্ষ, আন্তর্জাতিক গণমাধ্যম। সো আলম মায়া জিয়ারা যখন ক্যাম্পে ফেরেন তখন প্রশিক্ষণদাতা এটিএম হায়দারকে উদ্দেশ্য করে খালেদ মোশাররফ বলে ওঠেন, লুক হায়দার, এদের বললাম ঢাকা থেকে দূরে গ্রেনেড মারার জন্য, এরা তো হোটেল কন্টিনেন্টাল ফুটাই দিয়েছে, দে অল আর ক্র্যাক,
ব্রাভো ব্রাভো। সেই থেকে ঢাকার গেরিলা অপারেশনে যাওয়া যোদ্ধাতে পরিচিত হয়ে গেল ক্র্যাক প্লাটুন। সো এই ক্র্যাক প্লাটুনে তোমার 1971 সালের 21 আগস্ট ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিনের ধানমন্ডি বাসা থেকে বদিউল আলম ওনাকে ধরে নিয়ে যায় পাখানাদার বাহিনী। উনি ছিল একজন ক্র্যাক প্লাটুনের সদস্য। পরবর্তীতে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। ওনাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে। ওই দিনে ধরা পড়ে রুমি, আজাদ, জুয়েল, সামাদ, মাসুদ, সাদেক সহ ক্র্যাক প্লাটুনের অনেক সদস্য। পরবর্তীতে তারা সবাই শহীদ হন। সো ওনাকে দেখতে পাচ্ছ। আজম খান, উনি ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উনি ক্র্যাক প্লাটুনের সদস্য। ওনার নাম কি বলো তো? সো নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, উনিও ক্র্যাক প্লাটুনের সদস্য। উনি একটা মুভি রিলিজ হয়েছে ওনার খুব কয়েক বছরের মধ্যে। বলো তো কি মুভি? মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে গেরিলা, রাইট। সো আমরা দেখতে পাচ্ছি তোমার এ হচ্ছে তোমার মূলত বদিউল আলম, এবং ওনাকে নিয়ে হুমায়ুন আহমেদ আগুনের পরশমণি মুভিতে তোমার যে বদিউল আলম চরিত্রে যে অভিনয় করছে আসাদুজ্জামান নূর, তাই না? শেষ মুহূর্তটা তোমরা জানো যে বদিউল আলম মারা যায় শেষ মুহূর্তে আগুনের পরশমণি মুভিতে শেষ সিনে। আর উনি হচ্ছে খুব বিখ্যাত ক্যারেক্টার। ওনার মায়ের সুবাদে আমরা বলবো অনেকে আরও বেশি চিনি। উনি হচ্ছে শহীদ রুমি। ওনাকে আমরা চিনি রাসুল ইসলাম আসাদ। সো ওনারা সবাই ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য। এটা সে বিখ্যাত ডায়লগ, আমার নিভা মাঝি লগে। সো রাসুল ইসলাম আসাদ উনি ছিলেন ক্র্যাক প্লাটুনের একজন সদস্য। সো ওনাদের সবার রক্তের বিনিময়ে 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। সো আমাদের স্বাধীনতার পর 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে পা রাখেন। থ্যাংক ইউ।